রোহিঙ্গা সংকট নিয়ে আবারও বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আজ এই বৈঠকটি হবে আনুষ্ঠানিক ও রুদ্ধদ্বার। এতে নিরাপত্তা পরিষদের সব সদস্য, আঞ্চলিক দেশগুলো ও সংগঠনগুলোর উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই বৈঠকে রোহিঙ্গা সংকট সম্পর্কে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের বক্তব্য শোনা হবে। এতে কফি আনানেরও উপস্থিত থাকার কথা। তার নেতৃত্বে গঠিত একটি কমিটি রাখাইনের রোহিঙ্গাদের উপর চালানো নৃশংসতার বিষয়ে তদন্ত করে একটি রিপোর্ট দেয় অগাস্টের শেষে। তাতে রোহিঙ্গাদের নাগরিক অধিকার দেওয়ার সুপারিশ দেওয়া হয়। বলা হয়, তাদের উপর সেনাবাহিনী কঠোর নির্যাতন করছে। শুক্রবারের ওই বৈঠকে কফি আনান বা তার কমিশনের মুখ থেকে রোহিঙ্গা মুসলিমদের দুর্ভোগের বিষয়ে বিস্তারিত শুনতে চায় নিরাপত্তা পরিষদ। এর আগেও দুদফা রুদ্ধদ্বার বৈঠক করেছে নিরাপত্তা পরিষদ। ওই বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ দেওয়া হতে পারে বলে আন্দাজ করা হলেও শেষ পর্যন্ত কিছুই হয়নি। ফলে শুক্রবারের রুদ্ধদ্বার বৈঠকের ফল কি তা অনুমান করা কঠিন। এই দিনই রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে 4 দিনের সফরে মিয়ানমার আসার কথা জাতিসংঘের রাজনৈতিক বিভাগের শীর্ষ কর্মকর্তা জেফ্রে ফেল্টম্যানের। সাতক্ষীরা হিজলদি সীমান্ত দিয়ে আবারও 18 রোহিঙ্গা নারী ও শিশুকে পুশব্যাক করেছে ভারত। ভোরে কলারুয়া উপজেলার বিজিবি সদস্যরা তাদের আটক করে। তাদের চন্দনপুর ইউনিয়নের নজরুল মেম্বারের বাড়িতে রাখা হয়েছে। বিজিবি জানায়, গত 11 অক্টোবর পদ্ম শাখরা সীমান্ত দিয়ে বাংলাদেশে 19 রোহিঙ্গাকে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটকের পর ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কদিন যেতে ওই রোহিঙ্গা সদস্যদের আবারও পুশব্যাক করে বিএসএফ। এদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য এরই মধ্যে 1 লাখ অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনায় তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সাহায্যে কোনো ঘাটতি হবে না। যেখানে 1 লক্ষ 1 থেকে 20 থেকে 25,000 ঘর হওয়া দরকার এই 6 লক্ষ লোককে রাখার জন্য, আমরা ইতিমধ্যেই 1 লক্ষ ঘর করতে সক্ষম হয়েছি। আশা করি এই মাসের মধ্যে ইনশাল্লাহ যারা এসেছেন অস্থায়ীভাবে তাদেরকে ঘরের ব্যবস্থা আমরা করতে পারব। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক কঠোর অবরোধই পারে মিয়ানমারকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাধ্য করতে। সকালে কক্সবাজারে এক হোটেলের সম্মেলন কক্ষে একথা বলেন তিনি। এ ধরনের স্যাংশনের চাপ দীর্ঘদিন হজম করা, এটা মিয়ানমার সরকারের পক্ষে এটা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। কাজেই তারা অবস্থান হয়তো তাদের আর নমনীয় হতে পারে। আমি মনে করি অং সান সুচির জন্য বাস্তবে যে অবস্থা, সেটা হচ্ছে তার সামনে জলে কুমির, দাঙ্গায় বাঘ। দেশের বিভিন্ন এলাকা থেকে উখিয়ায় আসছে নানা ত্রাণ সামগ্রী, যার সবটাই দেশহারা রোহিঙ্গাদের জন্য। গেল 1.5 মাসেরও বেশি সময় ধরে এখানকার নিয়মিত চিত্র এটি। শরণার্থীদের জন্য ত্রাণ আনছে দেশের সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন, সংস্থা। সামর্থ্যের সবটুকু দিয়ে যেন হাত বাড়িয়েছে গোটা দেশ। আলহামদুলিল্লাহ, আর বাংলাদেশের মানুষের সাহায্য মদত করে, আর হানা বিনা বাদ বেশি মানুষ বেশি ইন্তজাম করে। বর্মার তো বাংলাদেশের মাঝে আসছে, আর আল্লাহ দিলে হানা বিনা সুন্দর করে খায়। তারা এই মুহূর্তে বাংলাদেশে এসেছে, তাদের সাথে কোনো খাবার নেই, এই জন্য আমরা তাদেরকে খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। আমি বেসিক্যালি বলবো, রোহিঙ্গাদের আচরণ সন্তুষ্ট না, তারপরও মানুষ দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, এটাই ন্যাচারাল। আগস্টের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত বহু মানবিক উদ্যোগ কিছুটা হলেও প্রশমিত করেছে সংকট। সহায়তা এসেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যা সংকট মোকাবেলায় সরকারের সহায়ক হয়েছে বলে মনে করেন স্থানীয় প্রশাসনও। মানুষের যে মানবিক মূল্যবোধ, মানুষের প্রতি মানুষের যে মমতা, এই মানুষগুলো পাশের দেশ থেকে এসেছে, মিয়ানমার থেকে এসেছে, কিন্তু তাদের প্রতি যে মমতা এদেশের মানুষের, এটা অনন্য নজির। সকলেই কিন্তু পাশে এসে দাঁড়াচ্ছে। এত বিশাল একটা ম্যানেজমেন্ট কিন্তু আমাদের প্রশাসনের পক্ষে বা প্লাস আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষে সম্ভব ছিল না। বিপন্ন মানুষের পাশে গোটা জাতি সহায়তার হাত বাড়ানোর এক অনন্য নজির বাংলাদেশের। বিশ্ব দেখল, মানবিকতার জন্য ধনী রাষ্ট্র হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন হৃদয়বান হওয়ার। যত মানুষ, প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকটে এগিয়ে এসেছে, নিকট অতীতে তা দেখা যায়নি। তাই এটাকে একটা বিশ্ব রেকর্ড হিসেবেই দেখতে চান পর্যবেক্ষকরা।
বাংলাদেশ এটা একটা নজিরবিহীন দৃষ্টান্ত বিশ্বের বুকে সৃষ্টি করলো। পাশাপাশি আমাদের অনেক লিমিটেশন থাকার পর আমাদের জনসংখ্যার আধিক্য আছে, আমাদের এখানে আমাদের লোকাল রিসোর্সের কনস্ট্রেন আছে, আমাদের এখানে ল্যান্ডের একটা ব্যাপার আছে, সব কিছু আমরা স্যাক্রিফাইস করে যে এগিয়ে আসছে, এটা আসলে ইটস অসাম। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত এই ত্রাণের স্রোত থাকলেও এখন ধীরে ধীরে তা কমে আসছে। ফলে আশ্রয় নেওয়া 5 লাখেরও বেশি রোহিঙ্গার ভার অনেকটা সরকারের কাঁধে। তাই সংকট সামাল দিতে হলে কিংবা মানবিক দেশ হিসেবে দুনিয়ার কাছে পরিচিতি ধরে রাখতে সামনেও সব মহলের এগিয়ে আসা উচিত বলে মত সংশ্লিষ্টদের। যমুনার ভাঙন আতঙ্কে দিশেহারা সিরাজগঞ্জের শাহজাদপুরের মানুষ। গত এক সপ্তাহে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, নদীতে নতুন ক্যানেল সৃষ্টি করায় দেখা দিয়েছে ভাঙন, কিন্তু কোনো পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের। ফের ভাঙছে খরস্রোতা যমুনা, ফলে প্রতিদিনই বদলে যাচ্ছে শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর সহ 8টি গ্রামের মানচিত্র। পানি কমার সাথে সাথে রুদ্র রূপ নিয়েছে যমুনা। তীব্র ভাঙনে বিলীন হচ্ছে অসংখ্য বসতবাড়ি, গাছপালা, ফসলি জমি সহ বিস্তীর্ণ জনপদ। স্থানীয়দের অভিযোগ, নদীতে নতুন ক্যানেল তৈরি করে কিছু সুযোগ সন্ধানী মানুষই এ ভাঙনের সৃষ্টি করেছে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি আর মনিটরিং এর অভাবেই ভাঙনের কবলে পড়ছে এই এলাকা। এখানে বালু উত্তোলন করার পরে এখানে ক্যানেল সৃষ্টি হয়ে গেছে, তারপরে এখান দিয়ে আস্তে আস্তে ভাঙন শুরু হয়ে গেছে। তো এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে আমাদের এই গ্রামটা থাকবে না। একটু পশ্চিম সাইডে একটা হাট আছে, আপনার বিখ্যাত হাট, এটা সবাই জানে, কাপুরের হাট, এবং আমাদের সপ্তাহে হাট আছে, তো ওইটা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এই মুহূর্তে যদি সরকার এবং পানি উন্নয়ন বোর্ড যদি আমাদের এলাকাবাসীর পাশে না দাঁড়ায়, তাহলে আমাদের আসলে কিছু করার থাকবে না। গেল এক সপ্তাহের ভাঙনে ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। কেউ কেউ আবার ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদি পশু নিয়ে চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এই পরিস্থিতিতে বরাবরের মতোই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এখনই ওটা প্রতিরোধের জন্য জিও ব্যাগ, বালু ভর্তি জিও ব্যাগ ফেলার চেষ্টা করছি। নোটশিট অনুমোদন হলেই আমরা এটা কাজ শুরু করে দেব। আর দীর্ঘমেয়াদী স্থায়ী পরিকল্পনা, যেটা কারিগরি কমিটি এসে ওনারা ফিজিবিলিটি স্টাডির পরেই আমরা মূল ডিপিপি, যেটা ডাইরেক্ট ডিপিপিটা আমরা সাবমিট করব। ভুক্তভোগীদের শঙ্কা, এভাবে ভাঙন চলতে থাকলে বিলীন হতে পারে বাঁধের অভ্যন্তরে থাকা এনায়েতপুরের কাপড়ের হাট সহ আরও কয়েকটি গ্রাম।